আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। একটা চর্চা খুব চলছে বাংলাদেশের সবখানে যে আওয়ামী লীগকে নিয়ে আগামীতে বিএনপি ঠিক কী করতে চলেছে। বিএনপির বিরোধী জামাত এনসিপি জোট বলছে জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। উদাহরণ হিসেবে টেনে আনছে নির্বাচনের ফল বেরোবার সঙ্গে সঙ্গে কমপক্ষে দেশের অন্তত 20টি জেলায় বেশ কিছু আওয়ামী লীগের অফিসের তালা খুলে বা ভেঙে কর্মীদের অফিস খোলার ঘটনা। দু এক জায়গায় আবার বিএনপির নেতৃত্ব ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকেছেন। অভিযোগ, বেশ কিছু জেলায় জেলবন্দি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের জামিন পাওয়া ও জামিনের সঙ্গে সঙ্গে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু তাদের সবচেয়ে এই জামাত জোটের সবচেয়ে বড় অভিযোগ, বিএনপি সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেসব তুলে নেওয়া ও যারা আটক আছেন তাদের জেল থেকে মুক্তি দেয়া। জামাত ও তার সঙ্গীরা একে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিএনপির বিশ্বাসঘাতকতা বলছে। আবার আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ এইসব জেল মুক্তির ঘটনাকে বলছে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রকাশ না হলেও অন্তত নাকি ধন্যবাদ জ্ঞাপন। কারণ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের একটা বড়সড় অংশ ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে এসেছে জামাতকে রুখে দেওয়ার জন্য। আর এর জন্যেই বিএনপির এই বিরাট বিজয়। এবং বিএনপিকে ধন্যবাদ দিতে, তার জন্য বিএনপি ধন্যবাদ দিতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলায় সাহায্য করছে। এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনেকের এটা বিশ্বাস। আওয়ামী লীগের নেতাদের জেল থেকে জামিনে ছাড়া হচ্ছে এই কারণেই। আগামী দিনে হয়তো এই প্রক্রিয়া আরও গতি পাবে, এটাই তাদের বিশ্বাস। একটা কথা, আওয়ামী লীগ কর্মীদের একটা অংশ এজন্য বিএনপিকে সাধুবাদ দিচ্ছে, কিন্তু অবিশ্বাসের দৃষ্টিও কাটাতে পারছে না। আর বিএনপি নেতৃত্ব বিষয়গুলো নিয়ে খুব মেপে পা ফেলছে, খুব মেপে। যে বিএনপি নেতা আওয়ামী লীগের অফিস খোলার সময় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, সেই উপলক্ষে ভাষণ দিয়ে নিজের কাজকে সমর্থন করেছিলেন, কেন তিনি এটা করছেন, তিনিই তার সেদিনের বক্তব্য থেকে পিছিয়ে এসেছেন ওপরতলার নেতৃত্বের নির্দেশে। ব্যাপারটা মোটামুটি এমন দেখাচ্ছে যে বিএনপি দৃশ্যত হাত বাড়াচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকে, কিন্তু চাইছে না যে বিষয়টা নিয়ে জানাজানি হোক, লোকের মধ্যে প্রচার হোক। এটা রাজনীতির স্বাভাবিক গতির বিরুদ্ধে হাঁটা। বিরুদ্ধ দলের প্রতি সামান্যতম সদিচ্ছা প্রকাশও যখন রাজনৈতিক দলগুলো ঢাকঢোল পিটিয়ে বড় করে জাহির করে নিজেদের মহানতা দেখাবার জন্য, তখন বিএনপির এই সদিচ্ছা প্রদর্শনকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা তারা নিজেরা করছে, বা চেপে দেওয়ার চেষ্টা তারা নিজেরা করছে। কেন? বিএনপির কোন রাজনৈতিক ভাবনা আছে এর পেছনে? বিএনপি কি কোনো বড়সড় রাজনৈতিক ফন্দি আটছে? জামাতের আক্রমণকে ভোঁতা করতে আওয়ামী লীগের প্রতি নমনীয়তার অভিযোগকে তারা কি গুরুত্বহীন দেখাতে চাইছে, নাকি আগামী দিনে ব্ল্যাকমেল করবে আওয়ামী লীগকে? প্রথমে জামাত ও তার সঙ্গীদের অভিযোগ প্রসঙ্গে আসি। জামাত বলছে জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট অপরাধীদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার। কিন্তু আজ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সরকারি ঘোষণা বা ধারার যে গণমাধ্যমের খবরে কোথাও এমন প্রমাণ নেই যে বিএনপি সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান সব মামলা তুলে নেওয়া হবে, সবাইকে মুক্তি দেওয়া হবে। এটা কোথাও নিয়েছে বলে কোনো জায়গায় কোনো স্পষ্ট কোনো ডকুমেন্ট কোথাও নেই। এখন পর্যন্ত যা আছে সেটা হলো, বরং আগের অন্তর্বর্তী সরকারের আমলে, ইউনূসের আমলে বিএনপি জামাত সহ বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে করা কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলার ব্যাপক প্রত্যাহার নিয়ে
একটা সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার তার শেষ দিনে যাওয়ার সময়, শেষ দিকে 7 এবং 8ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার ঠিক আগের মুহূর্তে আসিফ নজরুলের অধীনস্থ আইন মন্ত্রণালয় একটা সার্কুলার দেয়। অন্তর্বর্তী সরকার 23,865টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করে। এই মামলাগুলো কবেকার? এগুলো সবই বিগত আওয়ামী লীগ সরকারের সময় 6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত দায়ের করা। বিএনপি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনা এইসব মামলা করেছিল। সেই আসামিদের যারা ধরা পড়েছিল তাদের সবাই তো জেলখানা থেকে বেরিয়ে গেছে, অন্তর্বর্তী সরকার এসে সবাইকে বার করে দিয়েছে, কিন্তু মামলাগুলো ওঠেনি, মামলাগুলো চলছিল। সেই মামলাগুলো নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকার সার্কুলার নির্দেশ জারি করে সেই মামলাগুলো প্রত্যাহারের। কিন্তু প্রত্যাহার করে নির্দেশ জারি নয়, প্রত্যাহার করার নির্দেশটাই জারি হয়েছিল, সিদ্ধান্তটা, নির্দেশও নয়, সিদ্ধান্তটা জারি হয়েছিল। বিএনপি সরকার এইসব মামলা আগের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করবে কি না সে সিদ্ধান্ত এখনো নেয়নি। কথা চলছে অন্তর্বর্তী সরকারের সুপারিশে যদি ওইসব মামলা, আগের মামলা সব প্রত্যাহার করা হয়, তাহলে এই ইউনূস আমলে যেসব মামলা হয়েছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে সেগুলো তোলা হবে কি না সেই কথাগুলো এখন আলোচনা হচ্ছে বিএনপির ভেতরে। আর জামাতের আপত্তি এখানেই, তাই তারা এভাবে ঘুরিয়ে দিচ্ছে বিষয়টা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নিচ্ছে বিএনপি। আদতে তাদের নিজেদের কর্মীরা তো সব বাইরে বেরিয়ে গেছে, কিন্তু মামলাগুলো রয়ে গেছে, কারণ সব তো জামিন নিয়ে ছেড়ে দেয়া এমনি এইভাবেই চলে গেছে, মামলাগুলো রয়ে গেছে। তো এইবার প্রত্যাহারের প্রশ্ন আসছে। আর এই প্রচারে জামাত এবং কোম্পানি তারা হাতিয়ার করছে বিএনপির কিছু নেতার নির্বাচনী বক্তৃতা, বলছে যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বের ওপরে বিএনপি কি করতে চায়। নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন যে বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না, এবং কিছু বক্তব্যে তিনি এমনও বলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে, সব তুলে নেব। ঠাকুরগাঁয়ের মোহাম্মদপুর ইউনিয়নে এক মত বিনিময় সভায় তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব। কে বলেছিলেন? ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই আবার বিভিন্ন গণমাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে সরকার, এই শিরোনামে খবর ছাপা হয়। কিন্তু সেই খবর সকালে ছাপা হয়েছে, আর দিন শেষ হওয়ার আগেই বিএনপি নিজেই একটা ব্যাখ্যা দিয়ে একটা বিবৃতি দেয়। সেই একই ফখরুল ইসলাম আলমগীর বলেন তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেছেন, তিনি আসলে বলেছেন কিনা যে ওই ইউনিয়নের আওতায় যেসব আওয়ামী লীগ আমলে করা হয়রানিমূলক রাজনৈতিক মামলা ছিল সেগুলোই তিনি প্রত্যাহার করবেন। কোন আমলে? আওয়ামী লীগের আমলে যেসব মামলাগুলো করা হয়েছিল, একেবারে পুরো ঘুরিয়ে দিয়েছেন। এ থেকে বোঝা যায় সব মামলা তুলে নেব এই কথাটা ছিল নির্বাচনী প্রচারের ভাষা, আর এই কথাটা ছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে করা মামলা নয়, আওয়ামী লীগের আমলে করা এই জামাত, বিএনপি এইসব এদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়ার কথা নাকি তিনি বলেছেন। এইভাবে পরবর্তী ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখা যাচ্ছে না যে নতুন সরকার গঠনের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সারা দেশের আওয়ামী লীগ সম্পর্কিত সব মামলা, আওয়ামী লীগের কর্মী নেতাদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার সরকারি নীতি ঘোষণা করেছে, বা এটা নিয়ে উপযুক্ত স্তরে আদৌ কোনো আলোচনা হয়েছে এরকম ঘোষণা কোথাও নেই। বিএনপি সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি 2026-এ। 18ই ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছে। সরকারি সংবাদ সংস্থা বিএসএস এবং অন্যান্য মূলধারার গণমাধ্যমের খবর অনুযায়ী প্রথম ক্যাবিনেট বৈঠক মূলত পরিচয় পর্ব, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে সাধারণ দিক নির্দেশনা নিয়ে কিছু আলোচনা হয়েছে।
কোনো ধরনের বৈপ্লবিক সাধারণ ক্ষমা, অ্যামনেস্টি, আওয়ামী লীগ সম্পর্কিত মামলা প্রত্যাহার এসব সিদ্ধান্তের কোথাও কোনো কথাই হয়নি সেদিন। তবু বিএনপি প্রচার করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের, বিএনপি না জামাত প্রচার করছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নতুন দোসর হয়েছে বিএনপি, তারা আওয়ামী লীগের সব বন্দীদের ছেড়ে দেবে, মামলা সব তুলে নেবে। এই প্রচারে আওয়ামী লীগের নেতারা আবার কিছুটা প্রভাবিত হয়েছেন। প্রভাবিত হয়ে তারা বিশ্বাস করতে শুরু করেছেন যে বিএনপি সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর থেকে মামলা তুলে নেবে, জেল থেকে জামিনে ছেড়ে দেবে। এই আশা জোরদার হয়েছে বরিশাল জেলার একটা ঘটনায়। বরিশাল মেট্রোপলিটন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন আর বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, এই তিনজনকে বরিশালের আদালত 17 ফেব্রুয়ারি ছাড়া দিয়ে জামিন দিয়েছে। তিনজনই প্রায় 9 মাস ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন। রাজনৈতিক সহিংসতা, নাশকতা, সিটিশন কেস ইত্যাদি সরকারি কাজে বাধা করে অভিযোগের শেষ নেই। সেই সব অভিযোগে আটক ছিলেন তারা। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কেস রেকর্ড দেখে বিতর্কিত হলেও স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুযায়ী এদের জামিন মঞ্জুর করে দেয়। ডিফেন্স আইনজীবীরা যুক্তি দেন, দীর্ঘ সময় রিমান্ড বা জেলে রয়েছে তারা, তদন্তে কোনো অগ্রগতি নেই, চার্জশিট নেই, এদের সবারই স্থায়ী ঠিকানা আছে ইত্যাদি। সুতরাং এদেরকে কেন আর আটকে রাখা, এদেরকে জামিনে ছেড়ে দেওয়া হোক। এ সবই হচ্ছে মামলা চলার যখন সেই সময় জামিন, অর্থাৎ তারা আইনি ভাষায় প্রভিশনাল লিবার্টি পেয়েছেন, জেল থেকে বেরিয়ে এসছেন জামিন পেয়ে। মামলা খারিজ বা বন্ধ হয়নি, সেটা কেউ বলছেও না। মানুষ যেটা বলছে যে 9 মাস তারা জামিন পাননি, এখন পেলেন। তো 9 মাসে তোর অবস্থা একেবারে আকাশ পাতাল পাল্টে যায়নি। আর অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার 3 দিনের মধ্যেই, তখনও নয় 18 তারিখে পেয়েছেন তারা, তার মধ্যে একদিনের মধ্যে একেবারে বিরাট কিছু পরিবর্তন হয়নি। তাহলে কেন তারা এখান থেকে বেরিয়ে আসতে পারলেন? এখানে কোনো জায়গায় এটা বলছে যে এটা যে বেরিয়ে এসছে তার কারণ হচ্ছে বিএনপি সরকারের বদলে দেশে, এই অন্তর্বর্তী সরকারের বদলে দেশে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, যেটা সত্যিও বটে, বাস্তবে দেখা যাচ্ছে। এখানে কোনো জায়গায় বলা নাই যে সরকার রাজনৈতিকভাবে নির্দেশ দিয়ে মামলা তুলছে। এটা আদালতের স্বাভাবিক ডিসক্রিশনারি পাওয়ারের ব্যবহার, যদিও রাজনৈতিক কনটেক্সটে কিন্তু এর অর্থ অন্যরকম। ঠাকুরগাঁও সহ আরও কিছু জেলায় আওয়ামী লীগ নেতাদের জামিনে বের হওয়ার খবর আছে। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম প্রায় 1.5 বছর কারাবন্দী থাকার পর 19 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন। ঠাকুরগাঁও আদালত তার জামিন মঞ্জুর করেছে, জেলা কারাগার তাকে মুক্তিও দিয়েছে। ঢাকায় একজন উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাও জামিনে বেরিয়ে এসছেন, যদিও পরদিনই তিনি মারা গেছেন। চিকিৎসা বঞ্চনা, তার চিকিৎসা হয়নি এবং সেই জন্যই তার মৃত্যুর অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এইসব কারণে আওয়ামী লীগ সমর্থকরা ভাবছেন তাদের দলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগির উঠে যাবে, নেতারা জেল থেকে বেরিয়ে আসবেন এবং বিদেশে থাকা নেতারাও তাড়াতাড়ি দেশে ফিরবেন। আর এই সবের ওপর তাদের আর এক ভরসার জায়গা কোথায়? ভারত এখনও এই গতকালও বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুসিভনেসের কথা, অর্থাৎ মাঠে আওয়ামী লীগের থাকার প্রয়োজনীয়তার কথা। তার মানে এই নয় যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে তা এক্ষুনি ভোট ডাকতে হবে, তা নয়, সেটা সম্ভবও নয়। কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দিয়ে মামলা প্রত্যাহার করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে। ভারত চায় যে এখন গুরুত্বপূর্ণ ভারতের এই চাওয়াটা, মানে এই যে চাইছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হোক। একটি চমকপ্রদ তথ্য বা ঘটনা হলো, যে বিষয় হলো, আমি বিষয়ের শিরোনামটা যদি এভাবে বলি, যে যেভাবে বাঁচিয়ে দিলেন বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধানকে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিগত 1.5 বছরে বঙ্গভবনের ঘটনাগুলো আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম। মাঝে মাঝে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা হতো এবং তার সাথে যে সেই সরকারের যে আচার আচরণ সেগুলো মাঝে মাঝে শুনতাম। এবং এর মধ্যে নানা ঘটনাও আছে। আওয়ামী লীগেরও বহু নেতা, পাতি নেতা এবং সোশ্যাল মিডিয়ায় মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে
কখনো কখনো সমালোচনা করতে দেখেছি, কখনো কখনো এই শেষ মুহূর্তে এসেও দেখি এখনো পর্যন্ত নতুন সরকার গঠিত হওয়া এখনো পর্যন্ত যে মহামান্য রাষ্ট্রপতি কি করলো, আওয়ামী লীগের জন্য কিছু করলো না কেন, রাষ্ট্রপতি এটা করে না কেন, ওটা করে না কেন, এই গবেটগুলোর এই জ্ঞানটা নাই যে রাষ্ট্রপতির হাত পা কিভাবে বাঁধা কিংবা তার সংবিধানে ক্ষমতা কতটুকু সীমিত। আমি এগুলো নিয়ে কয়েকদিন ধরে ভাবছি যে রাষ্ট্রপতির এই যে বীরত্ব, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন যেভাবে অস্ত্র ধরেছিলেন, আজকে তিনি দ্বিতীয়বার আরেকবার অস্ত্র ধরলেন, তার ভূমিকার মাধ্যমে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, বাংলাদেশের সংবিধানকে বাঁচিয়ে দিলেন। তিনি যদি আজকে এই যে গত 1.5 বছরের নানা ঘটনা প্রবাহ, আমরা ঘটনা প্রবাহ আসব, আজকে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠে তার একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। আমরা যেগুলো গত 1.5 বছর যাবত আমি যেগুলো জানতাম সেগুলো একটা গণমাধ্যমে প্রকাশ করেছে। আজকে আরো কথা বলতে কোনো দ্বিধা নেই, যেহেতু একটা স্বীকৃত গণমাধ্যম প্রকাশ করেছে। একবার আপনি চিন্তা করুন, এই যে রাষ্ট্রপতির উপরে যে ঝড়গুলো বয়ে গেছে, সেই ঝড়ের মধ্যে তিনি যদি ভেঙে পড়তেন কিংবা তিনি সরে যেতেন চাপের মুখে, তাহলে কি হতো একবার চিন্তা করুন। বাংলাদেশটার বাংলাদেশ থাকতো না। যারা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছিল গত 1.5 বছর যাবত, তারা সফল হতো। ইসলামী প্রজাতন্ত্র বলুন বা যে কোনো কিছু বলুন, সেটি বাংলাদেশে কায়েম হতো। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির দৃঢ়তায় রাষ্ট্রপতি বাংলাদেশকে বাঁচিয়েছেন, বাংলাদেশের পবিত্র সংবিধানকে বাঁচিয়েছেন। আমরা সেই আলাপটাই করতে চাই। রক্ত ঝরলে ঝরুক, আমি বঙ্গভবন ছাড়বো না, ঠিক এই যে নিয়ে গত 1.5 বছর কাটালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পর্দার আড়ালে তাকে সরিয়ে দিতে কারা বুনেছিল চক্রান্তের জাল? কেনই বা প্রধান উপদেষ্টার সাথে তার তৈরি হলো যোজন যোজন দূরত্ব? আজ আমরা উন্মোচন করব কালের কণ্ঠে প্রকাশিত সেই রুদ্ধশ্বাস সাক্ষাৎকারের প্রতিটি পরত, যেখানে লুকিয়ে আছে মধ্যরাতের ঘেরাও, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা আর নিঃসঙ্গ রাষ্ট্রপতির লড়াইয়ের গল্প। শেষ পর্যন্ত সাথেই থাকুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী ব্যক্তি, কিন্তু গত 1.5 বছর তিনি কতটা একাকী ছিলেন তাই উঠে এসেছে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও তার ওপর দিয়ে বয়ে গেছে মহাপ্রলয়। তাকে উপড়ে ফেলার জন্য চালানো হয়েছে একের পর এক ছক। কেন তিনি নিজেকে প্রতিবন্ধী রাষ্ট্রপতি হিসেবে অনুভব করেছেন এবং কেন তিনি মনে করেন তাকে জনগণের কাছ থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছে? 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবনের ইতিহাসে অন্যতম এক কালো রাত। রাষ্ট্রপতি বর্ণনা করেছেন কিভাবে ভাড়াটে লোকজন দিয়ে বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। রাষ্ট্রপতি দাবি করেছেন, সেদিন যারা আন্দোলনে এসেছিল তাদের অনেকেই ছিল ভাড়াটে। একটি মেয়ে কাঁটাতারের ওপর ঝাঁপিয়ে পড়া এবং সাউন্ড গ্রেনেডের শব্দে ছবি তোলার জন্য পোজ দেওয়ার ঘটনাকে তিনি ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। সেনাবাহিনীর 9ম ডিভিশন 3 স্তরের নিরাপত্তা না দিলে সেদিন হয়তো গণভবনের মতো বঙ্গভবনও লুটতরাজ হতো। রাত 12টায় সেই সময়ের তথ্য উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি নাহিদ ইসলামের ফোন আসে এবং ওরা আমাদের লোক না বলে দায় এড়ানোর চেষ্টা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে। সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো রাষ্ট্রপতিকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে বসানোর চেষ্টা। রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা একজন বিচারপতির কাছে গিয়েছিলেন তাকে রাষ্ট্রপতি পদে বসার প্রস্তাব নিয়ে। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এই উদ্ভূত পরিস্থিতি যখন ঘটনা ঘটেছিল, এই উপদেষ্টার নাম রাষ্ট্রপতি বলেননি, আমি বলছি। সেই সময় বলেছিলাম, এই যে আসিফ নজরুল এখনো দেশে আছে, একে ধরে বিচারের আওতায় আনতে হবে, আনা উচিত বিএনপি সরকারের। এই আসিফ নজরুল সেই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছেও গিয়েছিলেন রাষ্ট্রপতি হবার প্রস্তাব নিয়ে, এই নাহিদকে সাথে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই প্রধান বিচারপতি প্রস্তাবটা নাকচ করে দিয়েছিলেন।
সেই বিচারপতি সাংবিধানিক নৈতিকতা মেনে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন একজন রাষ্ট্রপতিকে অসাংবিধানিকভাবে সরিয়ে তিনি এই চেয়ারে বসবেন না। কেন সরকার একজন সাংবিধানিক রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও বিকল্প খুঁজছিল? এটি কি সাংবিধানিক শূন্যতা সৃষ্টির কোনো পায়তারা ছিল? যখন চারপাশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি উঠছিল, তখন অদ্ভুতভাবে তার পাশে দাঁড়িয়েছিল আজকের ক্ষমতাসীন বিএনপি। রাষ্ট্রপতি তারেক রহমানকে অত্যন্ত আন্তরিক হিসেবে উল্লেখ করেছেন কালের কণ্ঠের এই সাক্ষাৎকারে। তিনি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃঢ় অবস্থানের কারণে তাকে অপসারণের ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি বারবার বলেছে তারা অসাংবিধানিক উপায়ে ক্ষমতার পরিবর্তন চায় না। রাষ্ট্রপতির মতে বিএনপির এই স্ট্যান্ড সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল। ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তির মধ্যে সম্পর্ক কেমন? রাষ্ট্রপতির বক্তব্যে যা উঠে এসেছে তা রীতিমতো হতাশাজনক। প্রধান উপদেষ্টা 14-15 বার বিদেশ সফর গেলেও একবারও রাষ্ট্রপতিকে জানাননি, যা সাংবিধানিক বাধ্যবাধকতার লঙ্ঘন। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়েও রাষ্ট্রপতিকে অন্ধকারে রাখা হয়েছে। রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছেন এই সরকার গঠনের প্রক্রিয়ার উৎস ছিলেন তিনি নিজেই, অথচ তাকেই সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপতিকে কিভাবে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে তার বর্ণনা শুনে অবাক হতে হয়। সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের অপরাধে রাষ্ট্রপতির পুরো প্রেস উইংকে সরিয়ে নেওয়া হয়। এমনকি 30 বছরের পুরনো ফটোগ্রাফারদেরও ছাড় দেওয়া হয়নি। আমরা এই বিষয়গুলো গত 1.5 বছরের বিভিন্ন সময়ে আলাপ করেছি। কসোভো বা কাতারের আমিরের আমন্ত্রণে তাকে যেতে দেওয়া হয়নি বিদেশে, উল্টো তার হয়ে দুঃখ প্রকাশ করে চিঠি ড্রাফট করে সই করতে পাঠানো হয়েছে। বিদেশে দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনাকে তিনি তাকে অপসারণের প্রথম ধাপ হিসেবে দেখেছেন। এমনকি জাতীয় দিবসে ক্রোড়পত্রেও তার বাণী ছাপা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দিল। একদিকে তার সাংবিধানিক দৃঢ়তা, অন্যদিকে সরকারের সাথে তার চরম সমন্বয়হীনতা দেশকে কোন পথে নিয়ে গিয়েছে। তিনি বলেছেন, আমি রক্ত ঝরিয়ে হলেও ইতিহাস হয়ে থাকতে চাই, কিন্তু সংবিধান ভাঙব না। এই সাক্ষাৎকার কি কেবলই একজন রাষ্ট্রপতির সেই সময়ের সরকারের উপর ক্ষোভ, নাকি এই সাক্ষাৎকারটি শুনে পড়ে আপনি কি মনে করেন যে রাষ্ট্রটাকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেই ব্যর্থ করে দেওয়ার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার প্রধান কাণ্ডারি হয়ে উঠেছিলেন মহামান্য রাষ্ট্রপতি এবং তাকে সহায়তা করেছে আজকের ক্ষমতাসীন বিএনপি, তাকে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, বিএনপি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় আজকে বাংলাদেশ বেঁচে গেছে এবং প্রধান ভূমিকা পালন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে যারা তাকে ভুল বোঝেন, এই সাক্ষাৎকারটি তাদের জন্য। এবং আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকেই আসলে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। আজকে যদি দুর্বল চিত্তের একজন মানুষ হতেন, তিনি কিন্তু এই ঝড়ে টিকতেন না, তিনি সটকে পড়তেন, তিনি চলে যেতেন। তাহলে আজকে কি হতো? আজকে যে বাংলাদেশটা অক্ষত বাংলাদেশ, অক্ষত সংবিধান দেখছি, এটি হয়তো থাকতো না। আমি বলবো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে অস্ত্র ধরেছিলেন, শুরুতে যে কথাটি বললাম, দ্বিতীয়বার তিনি অস্ত্র ধরলেন, তার দৃঢ়তার মাধ্যমে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন। মহামান্য রাষ্ট্রপতি, আপনার দীর্ঘ জীবন কামনা করে দর্শক আপনাদের কাছে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে।